অরুণাভ দত্তের লেখা ভোলানাথ। ছোটবেলায় ভীমরুলের চাকে ঢিল মেরে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে ভোলানাথ সেই যে মাথায় চোট পেলেন, তারপর থেকে ক্ষণে ক্ষণে সব ভুলে যাওয়াই ভোলানাথের স্বভাব হয়ে দাঁড়ালো। এখন এই 40 বছর বয়সেও তার ওই স্বভাবের বিশেষ হেরফের হয়নি। দেখা যায় এই হয়তো ভোলানাথ তেড়ে ফুঁড়ে কোনো কাজ করতে চলেছেন, কিন্তু পরক্ষণে কাজের কথা বেমালুম ভুলে আলাভোলা হয়ে আকাশের মেঘ দেখছেন। ডাক্তার বদ্যি দেখিয়েও বিশেষ লাভ হয়নি। স্কুলের হেডমাস্টার হরিপদবাবু তাকে বেশ করে ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন, কিন্তু দেখা গেল ব্রাহ্মী শাকের বংশ ধ্বংস করেও ভোলানাথ যে কেসেই। তাকে কেউ বলে ভোলা, কেউ বলে ভুলো, তার নামটাও ঘুরে ফিরে সেই বিস্ময়ই এসে দাঁড়ায়। কোনো কিছু ভুলে যাওয়ার মুহূর্তে ভোলানাথের মগজে বেজায় সুরসুরি লাগে, আর তখনই ভোলানাথকে বুঝে নিতে হয় যে সদ্য তিনি কিছু ভুলেছেন, কিন্তু সেটা যে কী তা মাথা খুঁড়লেও মনে পড়ে না। তার এই বিপজ্জনক সুরসুরিটা কখন যে মগজে এসে হাজির হবে তা ভোলানাথ আগেভাগে টের পান না। ভোলানাথের এই অনিচ্ছাকৃত বিস্মৃতি তার জীবনে অনেক অবাঞ্ছিত বিপর্যয় ডেকে আনে। ভোলানাথের তুলো মনের সুযোগ নিয়ে অনেকেই তাকে ঠকায়। গলির মোড়ের ফুচকাওয়ালার 10 টাকায় 5খানার বদলে 3খানা ফুচকা দিয়ে বলে, বাকি 2খানা তো আগেই খেলেন। বাজারে সবজি বিক্রেতা মদন ভোলানাথকে 4 কিলো আলু দেয় ও দাম নেয়, কিন্তু পরদিন সকালে ফের ভোলানাথকে ডেকে মদন অম্লান বদনে বলে, কাল যে 4 কিলো আলু দাম না দিয়েই চলে গেলেন কর্তা। ভোলানাথ ভারী লজ্জা পেয়ে আবার 4 কিলো আলুর দাম দেন। ভোলানাথের পড়শি চারুপাল নিত্য প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ভোর হলো, দৌড় হলো বলে চিৎকার করেন। এটাই তার মুদ্রা দোষ। সন্ধ্যের বেলায় সেই চারুপালের বাড়িতে গিয়ে দাবানা খেললে ভোলানাথের চলে না। সেখানেও তিনি চারুপালের কথায় ভুল ভাল চাল দেন। শেষে ভোলানাথকে কিস্তিমাত করে চারুপাল তাকে রোজ সকালে শীর্ষাসন করার উপদেশ দিয়ে বাড়ি পাঠান। ভোলানাথ কেষ্টগঞ্জে নবঘোষের বইয়ের দোকানে চাকরি করেন। ভোলানাথকে নিয়ে নবঘোষ সদা উদ্বিগ্ন। একবার নবঘোষের অনুপস্থিতিতে একটি ছোট ছেলে দোকানে এসে গল্পের বই চাইলে ভোলানাথ ভুল করে তাকে খুব কঠিন সাধু ভাষায় লেখা 1খানা বই দিয়ে দিয়েছিলেন। পরদিন ছেলেটির বাবা দোকানে এসে জানান যে তার ছেলের সবকটি দুধের দাঁত রাতারাতি পড়ে গিয়েছে এবং বন্ধুরা তাকে ফোকলা ফোকলা বলে খেপিয়ে তুলেছে। ভোলানাথের বাড়িতে থাকেন তিনি এবং তার বিধবা পিসিমা কর্পদিনী। কর্পদিনীর বয়স 70 হলে কি হবে, এখনও লাঠি ছাড়া তরতরিয়ে তেতলার ছাদে কাপড় মেলতে উঠে যান। চোখ কান সর্বদা সজাগ। পাড়ার ছেলেপুলেরা যেন দিন দুপুরে বাগান থেকে 2-1টা আম, শশা, পেয়ারা সরাবে সে জো নেই। তার দাপটে বাড়ির ত্রিসীমানায় কাক পক্ষী বসে না, চোর ডাকাত ঘেঁষে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মেজাজ আরও রুক্ষ স্বভাব আর মারমুখী হয়ে উঠেছে। তার ওপর ভোলানাথ কিছু ভুললেই হলো। পিসিমা তখন আগ্নেয়গিরি। ভোলানাথ সর্বদা পিসিমা ভয়ে তটস্থ। একবার হয়েছে কি, রাত্রে হিঙের কচুরি বানাবেন বলে পিসিমা ভোলানাথকে কেষ্টগঞ্জ থেকে ফেরার পথে হিং আনতে বলেছেন। শুধু মুখেই বলেননি, 1খানা কাগজে গোটা গোটা অক্ষরে লিখেও দিয়েছেন, হিং আনবি। রাতের বেলায় বাড়ির কাছাকাছি আসতেই ভোলানাথের মনে পড়ছে হিঙের কথা।
বিষয়টা ভোলেননি দেখে ভোলানাথ তো আনন্দে আত্মহারা, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। মুদিখানার কাছাকাছি যেতেই সহসা তার মগজে লাগলো সেই বিঘ্ন বহুল সুরসুরি। অমনি ভোলানাথ থমকে গিয়ে ভাবতে লাগলেন কি যেন একটা কিনতে যাচ্ছিলেন। ভাগ্যক্রমে তার মনে পড়ল যে বস্তুটার নাম কাগজে লেখা আছে, কিন্তু কাগজটা খুঁজতে গিয়ে ভোলানাথের মাথাটা বোঁ করে ঘুরে গেল। আসলে হয়েছে কি, কৃষ্ণগঞ্জ থেকে বাসে ওঠার মুখে এক ভিখিরি এসে ভিক্ষা চায়। ভোলানাথের দয়ার শরীর ভিখিরিকে ফেরান না, কিন্তু তখনই তার মাথায় সুশ্রীটা চাগার দেবে তা কে জানতো। সুতরাং তিনি মানিব্যাগ থেকে পয়সার বদলে হিং আনবি লেখা কাগজটা বের করে ভিখিরির হাতে ফেলে দেন এবং বাসে উঠে পড়ে। ভোলানাথ ভাবলেন সেই ভিখিরিটা এখন নিশ্চয়ই তাকে খুবই গাল পাড়ছে, কিন্তু দুঃখের বিষয় হলো কেবল হিং ছাড়া বাদ বাকি সব কথা ভোলানাথে গড় গড় করে মনে পড়ছে। পিসিমার কাছে হেনস্থার কথা ভেবে ভোলানাথ ভয়ে সাদা। তাড়াতাড়ি মুদিখানায় গিয়ে দোকানদারকে বললেন, তোমার দোকানে কি কি আছে সব আমাকে বলো। চাল, ডাল, আটা, ময়দা, নুন, তেল, ঘি, ছাতু, বেসন, হলুদ, জিরে, কেরোসিন। না, এগুলো নয়। পিসিমা আর একটা কি যেন বলেছিলেন, সাবান, মাজন, শ্যাম্পু। এগুলোও না। দোকানদার বিরক্ত হয়ে বলে, তাহলে ওই যে দূরে বেঞ্চ আছে ওখানে বসে বসে ভাবুন, মনে পড়লে আসবেন। বেঞ্চে বসে ভোলানাথ চোখ বুজে আকাশ পাতাল ভাবেন। অনেকক্ষণ পর তিনি শুনতে পান একটা পাগল রাস্তা দিয়ে যেতে যেতে রেগে মেগে বলছে, হিং হিং টিং ছট, হিং টিং ছট, হিং। ভোলানাথ আনন্দে লাফিয়ে ওঠেন, কিন্তু ততক্ষণে দোকানদার দোকান বন্ধ করে হাওয়া। তা প্রায় ভোলানাথকে এমন বিড়ম্বনায় পড়তে হয়। সেবার ভোলানাথ গেলেন পিসিমার জন্য কাশির জর্দা আনতে। অবশ্য কাশি থেকে নয়, তার বাড়ি থেকে বেশ কিছু দূর রঘুনাথপুর থেকে। সেখানে পিসিমার এক দূর সম্পর্কের বোনপো থাকে, সজল বিশ্বাস। ব্যবসা করে, তার নাকি মেলা টাকা করি। পিসিমা তো দিন রাত তার প্রশংসায় পঞ্চমুখ। পিসিমার পান খাওয়ার শখ আছে জেনে সজল সদ্য কাশি থেকে ফিরেছে পিসিমার জন্য উৎকৃষ্ট জর্দার কৌটো নিয়ে। পিসিমা খবর পেয়ে একটা চিরকুটে তার নাম ঠিকানা লিখে দিয়ে ভোলানাথকে পাঠালেন রঘুনাথপুরে। ভোলানাথ আগে কখনো সেখানে যাননি। রঘুনাথপুর যেতে গেলে 3খানা বাস বদলাতে হয়। 2টো বাস বদলে সন্ধে হওয়ার মুখে ভোলানাথ যখন ভিড়ে ঠাসা 3 নম্বর বাস থেকে রঘুনাথপুরে নামলেন, তখন তিনি সর্বশান্ত। ভোলানাথ কিছুতেই ভেবে পান না যে তার মগজে সুরসুরিটা বড় অসময়ে কেন চাগার দেয়। এই যেমন 3 নম্বর বাসে প্রচণ্ড ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হয়ে গিয়েছিলেন ভোলানাথ। টের পেলেন 2টো লোক দুদিকে দাঁড়িয়ে তার উপর নজর রাখছে। তিনি সাবধান হওয়ার আগেই বিপত্তিকর সুরসুরিটা শুরু হয়ে গেল। ভোলানাথ তখন হাঁ করে দাঁড়িয়ে রইলেন, আর সেই ফাঁকে তার দুদিকে 2 পকেট মার তার মোবাইল আর মানিব্যাগটা তুলে নিল। কন্ডাক্টর তাকে রঘুনাথপুরে নামিয়ে দেওয়ার পরেও ভোলানাথের কোনো হেলদোল নেই। চারদিকে চেয়ে চেয়ে দেখছেন আর ভাবছেন, কোথায় এসেছেন, কেনই বা এসেছেন। ভাগ্যিস এক পথচারী বৃদ্ধ মোবাইলে কাকে যেন বলতে বলতে গেলেন। রাত বাড়লেই কাশিটা বাড়ে, তাই ভোলানাথের মনে পড়ল কাশির জর্দার কথা। নইলে হয়তো আরও ঘণ্টাখানেক এভাবেই ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকতেন। কিন্তু মনে পড়েই বা কী লাভ? ভোলানাথ তো এটাই ভুলে গিয়েছেন যে ওই কাশির জর্দাটা রঘুনাথপুরের কোনখানে রয়েছে।
তার লোপাট হওয়া মানিব্যাগের মধ্যে সজল বিশ্বাসের নাম ধাম লেখার চিরকুটটা রয়ে গিয়েছে। ভোলানাথ ভাবছে, ধুর, এত দূর আসাটাই মাটি হলো। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলেও পিসিমা পানের সঙ্গে তাকেই চিবোবেন। বাস রাস্তা থেকে দুটো পথ বেরিয়ে দুদিকে বেঁকে গিয়েছে। কোন পথটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তা বলা মুশকিল। বেশ কিছুক্ষণ মাথা টাথা চুলকে ভোলানাথ একটা কয়েন বের করে টস করলেন। হেড পড়লে ডাইনে যাবেন আর টেল পড়লে বাঁয়ে যাবেন। ভোলানাথ ঠিক করলেন যে যাওয়ার পথে যদি কাউকে দেখতে পান তবে তাকে জিজ্ঞেস করে নেবেন যে এই এলাকার সদ্য কাশি থেকে ফিরেছেন এমন কোনো ব্যক্তিকে কেউ চেনেন কি না। এছাড়া ভোলানাথের মাথায় আর কোনো উপায় খেলছে না। চাঁদের আলোয় পথ দেখে হাঁটছেন ভোলানাথ। তিনি বুঝলেন যে এখানে কারো সাহায্য পাওয়া খুব দুষ্কর। রঘুনাথপুর জায়গাটা প্রায় পাণ্ডব বর্জিত। রাস্তাঘাট শুনশান, ঘরবাড়িও কম। চারদিকে খুব জলা জমি, শূন্য মাঠ, বন বাদার। এই রাস্তাটাও আবার এক জায়গায় গিয়ে দুদিকে ভাগ হয়েছে। সুতরাং ভোলানাথ আবার টস করলেন, হেড পড়ল। ভোলানাথ ডান দিকে বেঁকে গেলেন আর তারপর কিছু দূর গিয়ে দেখেন ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে একটা বেঁটে কালো লোক খুব অমায়িকভাবে তাকে বলছে, আসুন আসুন। এমন জনহীন রাস্তায় এমন অপ্রত্যাশিত অভ্যর্থনা পেয়ে ভোলানাথের মাথা থেকে পা অবধি বিস্ময়ের ঢেউ খেলে গেল। ভোলানাথ কিছু বলতে যাবেন তার আগেই লোকটা খুব বিনয় দেখিয়ে বলল, আর একটুখানি গেলেই তো পৌঁছে যাবেন। ভোলানাথ আরও অবাক। লোকটা কি জানে যে তিনি কোথায় যেতে চান? এমন অযাচিত সাহায্য আশা করেননি ভোলানাথ। আগুপিছু না ভেবে তিনি লোকটাকে অনুসরণ করলেন। দেখলেন লোকটা লেংচে লেংচে হাঁটছে। লোকটার সঙ্গে ভোলানাথ পৌঁছলেন একটা পুরনো ভাঙা একতলা বাড়িতে। ভেতরে একটাই ঘর, মিটমিট করে আলো জ্বলছে। একটা রোগা ঢ্যাঙা গোছের লোক বগলে ক্রাচ নিয়ে চেয়ারে বসে ঝিমোচ্ছে। ভোলানাথকে দেখেই ঢ্যাঙা লোকটা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বলল, চলুন। কোথায়? চুরি করতে, রাত বাড়ছে যে। ভোলানাথের আক্কেল গুরুম, বললেন, আমি তো চোর নই। আপনি নন, তবে আমরা দুজন দাগি চোর। আমি ঝিঙে, আর যে আপনাকে এখানে নিয়ে এলো সে হলো পটল। আর আপনি না জেনে শুনে তস্কর সরকার লেনে ঢুকে পড়েছেন। ওই যে রাস্তাটা দুভাগ হয়েছে, বাঁ দিকে ভাস্কর সরকার লেন আর এদিকটা তস্কর সরকার লেন। এখানে তস্কররাই সরকার বা মালিক। রাত বিরেতে কেউ এদিকে এলেই আমরা তাকে ধরে বেঁধে চুরি করাই। ব্যাপারটা সবাই জানে বলে চট করে কেউ এদিকে আসে না। ভোলানাথ লাফিয়ে ওঠেন। মনে পড়েছে, ওই ভাস্কর সরকার লেনেই আমার যাওয়ার কথা। চিন্তা নেই, সেখানেই নিয়ে যাব, সজল বিশ্বাসের বাড়িতে। তার বাড়ি তো খুঁজছি। বা আমাদের দুজনের গন্তব্যই তাহলে এক। সচরাচর এমনটা হয় না। তা ওই বাড়িতেই আজ আপনাকে চুরি করতে হবে। কিন্তু চোর তো আপনারা। আসলে নিজেরা চুরি করতে যাওয়ার অনেক ঝুঁকি। দেখুন না, মাস কয়েক আগে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়ে দুজনেরই পা জখম হয়ে গেছে। এখন আর ছুটতে পারি না, পাঁচিল ডিঙোতে পারি না, তাই এই ব্যবস্থা। এবার চলুন বলেই ঝিঙে ভোলানাথকে ছোড়া দেখায়। ভোলানাথ উপলব্ধি করেন যে বিস্মৃতির কারণে তাকে এ পর্যন্ত যখন ঝঞ্ঝাট পোহাতে হয়েছে তার মধ্যে এটি সবথেকে বেশি পীড়াদায়ক হতে চলেছে। রাত তখন গভীর। ভাস্কর সরকার লেনের একটা গলির মুখে দাঁড়িয়ে ঝিঙে ভোলানাথকে বলল,
সোজা গিয়ে ওই বাঁ দিকের বাড়িটা সজল বিশ্বাসের, পাঁচিল ডিঙিয়ে ঢুকবেন। বাড়ির কাজের লোককে আমাদের বলা কওয়া আছে, খিড়কির দোর খোলা থাকবে। বাড়িতে ঢুকে হাতের কাছে যাই পাবেন ওই ঝোলার মধ্যে ভরবেন। পটল ভোলানাথের হাতে ঝোলা ধরায়। আচ্ছা ঝিঙে বাবু, বাড়ির চাকর কি জানে যে কাশির জর্দার কৌটো কোথায় আছে? জর্দার কৌটো দিয়ে কি হবে? পান সাজতে বসবেন নাকি? টাকা করে খুঁজে দেখবেন আর বোকার মতো পালানোর চেষ্টা করবেন না। আমরা এখানেই আছি। ভারী মুশকিল হলো ভোলানাথে। ভয়ে ভাবনার তার মগজে সুড়সুড়িটাও ফের চাগিয়ে উঠেছে। দেখা গেল ভোলানাথ সোজা গেলেন এবং বাঁ দিকের বাড়িটার পাঁচিলে ডিঙোলেন। যাওয়ার কথা ছিল এলাকার ধনী ব্যবসায়ী সজল বিশ্বাসের বাড়ি, কিন্তু ঢুকে পড়েছেন এলাকার কুখ্যাত গুন্ডা গদাই গুছাইতে আস্তানায়। গদাই যেমন বলবান তেমনই বদমেজাজি। সে আগে চোর ছিল, পরে উন্নতি করেছে। এদিকে গুন্ডা গদাইয়ের বাড়িতে অনাধিকার প্রবেশ করে ক্ষান্ত হননি ভোলানাথ। ধাঁ করে সদর দরজার ডোরবেলও টিপে দিয়েছেন, কারণ ঝিঙে পটল তাকে কেন এখানে পাঠিয়েছে তা মনে করতে পারছেন না যে, তাই ভাবলেন গৃহস্বামীকে জাগিয়েই কারণটা জিজ্ঞেস করে নেবেন। ততক্ষণে দরজার বেল শুনে বেরিয়ে এসেছে গদাই। ভীম দর্শন গদাইকে দেখেই ভোলানাথ কুপোকাত। পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকেছিস? কে রে তুই? গদাইয়ের বাজখাই গলা শুনে ভোলানাথের মুখে কথা সরল না। গদাই এসে ক্যাক করে ঘাড় ধরল। ভোলানাথ অতি কষ্টে বললেন, ঝিঙে আর পটল আমাকে এখানে পাঠিয়েছে, ওরা গলির মোড়ে বসে আছে। বটে? গদাইয়ের নিঃশ্বাসে যেন আগুন বেরোয়। ভোলানাথকে ছেড়ে সে ছুটে যায় গলির দিকে। ভোলানাথও পিছু পিছু গিয়ে দেখেন গলিতে তখন ঝিঙে আর পটলের চচ্চড়ি হচ্ছে। গদাই শুটকো চেহারার চোর দুটোকে ধরে বেধড়ক ঠ্যাঙাচ্ছে আর বলছে, তোদের এই আস্পর্ধা! আমার কাছ থেকে চুরি বিদ্যে শিখে আমার ওপরই লফাতে এসেছিস? ঝিঙে আর পটল করুণ স্বরে বলছে, আমরা তো লোকটাকে সজল বিশ্বাসের বাড়িতে পাঠিয়েছিলাম। এতক্ষণে ভোলানাথের টনক নড়ে। আহারে, তারই ভুল বেচারার মার খাচ্ছে। এদিকে চেঁচামেচিতে পাড়া শুদ্ধ লোক জেগে উঠেছে। এমনকি সজল বিশ্বাসও বাড়ি থেকে বেরিয়ে টর্চের আলো ফেলে ভোলানাথকে ভুরু কুঁচকে দেখছে। আশঙ্কায় ভোলানাথের বুক কাঁপে। সজল তাকে চিনে ফেললেই কেলেঙ্কারি। খবরটা পিসিমার কানে গেলে ভোলানাথকে দেশত্যাগী হতে হবে। তিনি গুটি গুটি পায়ে গদাইকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় গদাই তার দিকে হাত বাড়িয়ে দেয়। পালাচ্ছিস কোথায়? তোরও কিছু পাওনা আছে। ভোলানাথ প্রায় ধরা পড়ে যাচ্ছিলেন। বরাত জোরে বেঁচে গিয়ে পিঠ টান দিলেন। পিছনে তখন প্রবল শোরগোল, ধর ধর, যা পালালো। ভোলানাথের অবস্থা এখন শাঁখের করাতের মতো। এলাকার লোকজন তাকে চোর ঠাউরে খুঁজে বেড়াচ্ছে। ওদিকে বাড়িতে পিসিমা আগুন হয়ে আছেন। ভোলানাথ ভাবছেন এখন স্বয়ং ব্রহ্মারও সাধ্য নেই যে তাকে উদ্ধার করেন। ভোলানাথ তখন একটা নির্জন মাঠের মধ্যে চুপচাপ বসেছিলেন। হঠাৎ দেখেন দূর থেকে মাঠের ওপর দিয়ে এক জোড়া হেডলাইটের আলো ছুটে আসছে। নিমেষের মধ্যে ভোলানাথের সম্মুখে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। তারপর ট্যাক্সির চালক মুখ বাড়িয়ে বলে, আরে ভুলো যে, এত রাতে এখানে বসে কি করছিস? ভোলানাথও তাকে চিনতে পারেন। স্কুলের বন্ধু পানাই।
অল্প বয়সী পানাই লেখাপড়া ছেড়ে ট্যাক্সি চালানো ধরেছিল। পানাইয়ের ট্যাক্সিতে ভোলানাথ অনেকবার চড়েছেন। এদিকে পানাইকে দেখে মাত্র ভোলানাথের মগজে সুড়সুড়িটা ফের শুরু হয়েছে। উঠে আয়, তোকে বাড়ি পৌঁছে দিই। ভোলানাথ পানাইয়ের পাশে গিয়ে বসলেন। যেতে যেতে পানাই বলল, পিসিমা কেমন আছেন? পিসিমার নাম শুনে ভোলানাথ ভয়ে সাদা। পানাইকে সব বললেন। পানাই হেসে বলল, পিসিমার ভয়ে বাড়ি ফিরতে ভয় পাচ্ছিস? দাঁড়া, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলেই পানাই ট্যাক্সির গতি বাড়িয়ে দিল। এবার ট্যাক্সিটা ঝড়ের বেগে ছুটছে। ভোলানাথ পানাইয়ের কথা ও কাজের মধ্যে কোনো সঙ্গতি খুঁজে পেলেন না। এমন সাংঘাতিক বেগে গাড়ি ছুটিয়ে সে ঠিক কী করতে চলেছে? ভোলানাথ ভয়ে ভয়ে বললেন, ওরে পানাই, যেভাবে ট্যাক্সি চালাচ্ছিস তাতে আর বেশিক্ষণ এই পৃথিবীটাই টিকবো বলে মনে হয় না। এই ট্যাক্সি তো পৃথিবী নয়। মানে? প্রশ্নটা করেই উত্তরটা মনে পড়ে ভোলানাথে। তার মগজে সুরসুরি থেমে গিয়ে তখন হৃৎকম্প শুরু হয়েছে। সত্যিই তো, শুধু ট্যাক্সি কেন, পানাইয়েরও পৃথিবীর বাসিন্দা হওয়ার কথা নয়। বছর কয়েক আগে এক শীতের ভোরে ট্যাক্সি চালানোর সময় গাঢ় কুয়াশায় পথঘাট ঠাউর করতে না পেরে পানাই ট্যাক্সি নিয়ে একটা পুকুরে নেমে পড়েছিল। তারপর সে আর জ্যান্ত অবস্থায় উঠে আসেনি। ভোলানাথের শরীর হিম হয়ে যায়। ট্যাক্সিটা তখন উল্কা বেগে ছুটছে। বাইরে ভিড় করেছে এক অদ্ভুত আঁধার। ভোলানাথ ভয়ে চোখ বন্ধ করেন। শুনতে পান পানাই বলছে, তোর আর ভয় নেই রে ভুলো, গিয়ে দেখবি পিসিমা হাওয়া। তখন আকাশে ভোরের আলো। গাড়ি থামিয়ে পানাই বলে, বাড়ি এসে গেছে রে ভুলো। ভোলানাথ দেখেন তিনি ইহলোকেই আছেন, তবে শরীরটা তখনও ভয়ে কম্পমান। পানাইয়ে রোমাঞ্চকর ট্যাক্সি থেকে প্রায় গুঁজো হয়ে নামেন ভোলানাথ। পানাই ট্যাক্সি নিয়ে দৌড়ে মিলিয়ে যায়। ভোলানাথ এবার তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। পিসিমা সমেত তার বাড়িটা কোথায় হাওয়া, কেবল পড়ে আছে এক হাঁটু কাঁটা ঝোপ আর আগাছায় ভরা একটা পরিত্যক্ত জমি। ভোলানাথ তাজ্জব বনে গেলেন। তিনি নিশ্চিত যে এটা তারই বাসস্থান, কারণ অদূরেই তার পাড়ার পুজোর ব্যানার ঝুলছে, সর্বজনীন শারদীয় দুর্গোৎসব ৮০তম বর্ষ, পরিচালনায় নিষ্ক্রিয় সমিতি। কিন্তু সেখানেও বিস্ময়, কারণ গতকালও ওখানে লেখা ছিল ৪০তম বর্ষ। রাতারাতি ডবল। আশেপাশের বাড়িগুলোরও যেন বুড়িয়ে গিয়েছে রাতারাতি। হঠাৎ করে গজিয়ে উঠেছে কিছু নতুন ফ্ল্যাট বাড়িও। ভোলানাথের মাথায় সব তালগোল পাকায়। তিনি লক্ষ্য করেন একটা লোক ভোর হলো, দোর খোলো বলে চিৎকার করতে করতে ছুটে আসছে। চারুবাবু, সুপ্রভাত। ভোলানাথের গলার স্বরেও হেরফের ঘটেছে। লোকটা থমকে গিয়ে উত্তর দেয়, আমি চারুবাবু নই। ভোলানাথের চোখের দৃষ্টি ঝাপসা। ভালো করে তাকিয়ে দেখেন চেহারায় অল্প মিল থাকলেও লোকটা সত্যি চারুপাল নয়। লোকটা আবার বলে, আমি ওর ছেলে নিমাই। বাবা অনেক বছর আগে গত হয়েছে। কথাটা শুনে ভোলানাথের মাথায় হাত। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে ওঠেন ভোলানাথ। তার মাথায় কোঁকড়ানো সব চুল কোথায় গেল? তিনি যে একমাথা টাক, গাল ভর্তি সাদা দাঁড়ি, সর্বাঙ্গে বলিরেখা, দন্তহীন মুখ নিয়ে বয়সের ভারে কুঁজো হয়ে দাঁড়িয়ে। জমিটা কিনবেন নাকি দাদু? ফাঁকা জমিটা দেখিয়ে নিমাই বলে,
এককালে এখানে ভোলানাথ বাবুর বাড়ি ছিল। ভদ্রলোক বেজায় ভুলো ছিলেন। একদিন হুট করে নিরুদ্দেশ হয়ে গেলেন। তা প্রায় 40 বছর হলো। তার এক পিসিমা ছিল, বহুকাল হলো তিনিও পরলোকে। ও কি দাদু, ভিড়মি খেলেন যে? আজকের গল্প এত পর্যন্তই। আবার দেখা হবে পরের গল্পে। নমস্কার।